Hello my dear lovely learners, welcome back to our English Learning Center again, and today I'm going to be discussing the special uses of some special words and phrases and clauses even. In question number 3 you shall be given 10 sentences where you have to use a couple of special words and phrases and clauses. Okay, today I'm going to be discussing and showing you how to use. The first one is ABC. First one is ABC. It means प्राथमिक ज्ञान, प्राथमिक ज्ञान अथवा प्राइमारी नॉलेज অনেক সময় আমরা বলে থাকি তার তো কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান নাই, অর্থাৎ হি হ্যাজ নো idea or knowledge of computer. He has no primary knowledge. Instead of primary knowledge we may use ABC. How is this? For example, we may say that he has no ABC about computer. Another example, if I talk about যে তার তো ইংলিশ সম্পর্কে ধারণা নেই, he has no অথবা she has no ABC about English. So I think তোমরা বুঝতে পেরেছো যে what is the use of ABC মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। যে কোনো বিষয়ে আমরা যদি বোঝাতে চাই যে তার এই বিষয়ে কোনো প্রাথমিক জ্ঞান নেই, in this case we may use ABC. ওকে, এর পরের যে টার্মটা আমরা ব্যবহার করব বা শিখব সেটা হলো as if / as though. আমরা এখানে দুটি টার্ম বা দুটি ফ্রেজ ইউজ করেছি, ওয়ান ইজ as if, another one is as though. both of them contain the same meaning. এটার অর্থ হলো এমন ভাবে যেন। এই as if বা as though দ্বারা যে সকল বক্তব্য প্রকাশ পাবে সেই সকল বক্তব্য সাধারণত হচ্ছে মিথ্যা অথবা কাল্পনিক অথবা অসত্য অথবা অবাস্তব। মিথ্যা, কাল্পনিক, অসত্য, অবাস্তব বক্তব্যগুলো as if বা as though দ্বারা প্রকাশ পায়। যখন হচ্ছে আমরা দেখব যে বক্তব্যটা দ্বারা এমন কোনো বক্তব্য প্রকাশ পাচ্ছে যেটা বেসিকলি ট্রু না বা রিয়েল না, সেই সকল বক্তব্যে আমরা as if as though ব্যবহার করব। যেমন হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের প্যারেন্টসরা, বিশেষ করে মায়েরা, যখন আমরা অসুস্থ হই ডাক্তারদের মতো সেবা শুশ্রূষা করে, আসলে তারা কিন্তু ডাক্তার না। আবার অনেক সময় আমাদের অনেক ফ্রেন্ডসরা থাকে যে যারা হচ্ছে আমরা দেখে থাকি যে তারা হচ্ছে টিচার না, কিন্তু তারা আমাদেরকে যদি কোনো অ্যাসিস্ট চাই বা হেল্প চাই তারা এমনভাবে ডিসকাস করে কোনো একটা বিষয় যে যেন সে শিক্ষক। আবার অনেকে হচ্ছে এমন বান করে যেন সে সব জানে, আবার অনেকে কখনো এমন বান করে বা এমন অভিনয় করে যেন সে কিছুই জানে না। সো এই সকল ক্ষেত্রে আমরা as if as though ব্যবহার করব। আমরা as if as though ব্যবহারের পার্টিকুলার একটা শৃঙ্খলা আছে, as if বা as though, সেটা আমরা একটু জেনে নিই। সেটা যদি আমরা জেনে নিই তাহলে হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের বুঝতে বা ব্যবহার করতে সুবিধা হবে। as if as though পরের অংশটা সাধারণত আমরা দেখে থাকবো এরকম সাবজেক্ট প্লাস ওয়্যার। whatever the subject, it may be the first person, second person or third person, whatever the subject, the viewer would be aware. সব ক্ষেত্রে as if as though থাকলে আমরা দেখব হচ্ছে aware হবে, তারপর হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল, I wish I were, অথবা she acts as if she were a doctor, she were a teacher, she were a barrister. সো এরকম থাকতে পারে। মোরওভার এছাড়া হচ্ছে আমরা দেখব হচ্ছে সাবজেক্টের পর কোড প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে প্লাস অবজেক্ট। অ্যানাদার টু ফর্মস মে বি সাবজেক্টের পর হচ্ছে পাস্ট টেন্স হতে পারে বা থাকতে পারে, অথবা সাবজেক্টের পর হচ্ছে হ্যাড প্লাস V3 থাকতে পারে প্লাস অবজেক্ট থাকতে পারে। এই দুইটার ক্ষেত্রে পূর্বের বাক্যটার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, পূর্বের বাক্যটা অবশ্যই যদি ভার্বের প্রেজেন্ট টেন্স হয় তাহলেই কেবল as if বা as though পরের অংশটা এই স্ট্রাকচারটাই আমরা পাবো। আর পূর্বের বাক্যটা যদি পাস্ট টেন্স থাকে
অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে একটা বাক্য থাকবে, এই পূর্বের বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলেই হচ্ছে সাবজেক্টের পর V2 হতে পারে, পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস V3 থাকতে পারে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। আর আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি কোয়েশ্চেন নাম্বার 3-তে আমরা যেটা পাবো শুধুমাত্র অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহারটা, অর্থাৎ সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, আমরা অর্থ অনুসারে যদি দেখি যে মিথ্যা, কাল্পনিক, অসত্য, অবাস্তব, অসম্ভব বক্তব্য প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করব। আর অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে এই দুইটা স্ট্রাকচার সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। চলো আমি এখন তোমাদেরকে এক্সাম্পলের সাহায্যে আমরা বাক্যটা আরও বিস্তারিত বোঝার চেষ্টা করি। she behaves as if she were a কুইন, অর্থাৎ সে এমন আচরণ করলো যেন সে একজন কুইন। আবার আমরা বলি দেখো হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার প্রেসিডেন্ট, সে এমন আচরণ করতেছে যেন সে রাষ্ট্রপতি হয়ে গেছে। অ্যাক্টস, এখানে অ্যাজ দো আছে, অ্যাজ ইফ আছে, আর এখানে দুই ক্ষেত্রেই দেখো ওয়ার হয়েছে। এখন আমরা যদি এই বাক্যগুলো যদি আমরা অন্য কোনো ভার্ব, অর্থাৎ যে এখানকার আগেরকার ফরম্যাটটার একটু আগে যে ফরম্যাটটা দেখেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো একটা ভার্ব, ফর এক্সাম্পল শি নিউ নাথিং, সে এমন অভিনয় করতেছে যেন সে কিছুই জানে না। অর্থাৎ আমরা হচ্ছে যেহেতু পূর্বের ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে বা পাস্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে আমরা এখানে পাস্ট টেন্স দিয়ে বাক্য লিখতে পারবো। আবার যদি আরেকটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে আমরা পূর্বের বাক্যটা হচ্ছে পাস্ট টেন্সের পেয়ে থাকবো, যেমন হচ্ছে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড known নাথিং, সে কিছুই জানেনি। এখানে মূল বিষয়টা হচ্ছে ভার্বটা। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে এই কোয়েশ্চেন নাম্বার 3-তে আমাদের হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো অংশটা দেওয়া থাকবে না, বাক্যগুলো এরকম দেওয়া থাকবে, শূন্যস্থানগুলো খালি থাকবে। আমরা অর্থ অনুসারে শুধুমাত্র অ্যাজ ইফ হবে নাকি অন্য কিছু হবে সেটা বুঝে ব্যবহার করবো। আশা করি তোমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, অফকোর্স ইউ মে আস্ক মি এনি সর্ট অফ কোয়েশ্চেন ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই উইল রিপ্লাই ইন মাই কনভিনিয়েন্ট টাইম। বাই দ্য ওয়ে, এরপরেরটা হচ্ছে let alone হোয়াট ডাজ ইট মিন? আমরা অনেক সময় এমন কাজ করে থাকি, দুইটি কাজ করে থাকি, দুইটাই অসম্ভব কাজ। যেমন হচ্ছে কেউ একজন হাঁটতে পারে না, তার জন্য কি তার পক্ষে দৌড়ানো কি সম্ভব? অবশ্যই না। অর্থাৎ দুটি অসম্ভব কাজ, একটা হচ্ছে হাঁটা আর একটা হচ্ছে দৌড়ানো। যখন আমরা এরকম বক্তব্য প্রকাশ করতে চাই যে সে তো হাঁটতেই পারে না, দৌড়ানো তার জন্য অসম্ভব ব্যাপার। কেউ একজন একটা মোবাইল ফোন কিনতে পারে না, তার জন্য একটা ল্যাপটপ কিংবা আইফোন, সাধারণ মোবাইল ফোনের চাইতে আইফোনের দাম অনেক বেশি, সেটা তার জন্য অসম্ভব ব্যাপার। কেউ একজন একটা ফ্যান কিনতে পারে না বা পাখা কিনতে পারে না, তার জন্য এয়ার কন্ডিশন কেনাটা অসম্ভব ব্যাপার। কেউ একজন জামা কাপড় ক্রয় করতে পারে না, তার জন্য হচ্ছে সুটেড বুটেড হওয়াটা অসম্ভব ব্যাপার। এই যে দুটি অসম্ভব কাজ দুটি অসম্ভব কাজ আমরা প্রকাশ করে থাকি, দুটি অসম্ভব কাজের মধ্যে অধিকতর অসম্ভব কাজ যেটা, সেই ক্ষেত্রে আমরা let alone ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা সাধারণভাবে যদি বলি এটার অর্থ কী, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রশ্নই ওঠে না অথবা অসম্ভব ব্যাপার। আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। আর এখানে মূল বক্তব্য যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো দুটি অসম্ভব কাজের মধ্যে অধিকতর অসম্ভব কাজের পূর্বে let alone ব্যবহৃত হয়। দুটি অসম্ভব কাজ, যেমন এক্সাম্পলের মাধ্যমে আমি বলতে চাচ্ছিলাম, আমরা চলো দেখি এখন। নাম্বার 1, হি ক্যাননট রান, হি ক্যাননট ওয়াক, সে হাঁটতে পারে না, let alone রান, অর্থাৎ সে তো হাঁটতেই পারে না, দৌড়ানো তো তার জন্য অসম্ভব। আমরা বলতে পারি she does not
কুক রাইস পোলাও, অর্থাৎ সে তো ভাত রান্না করতে পারে না, পোলাও তো তার জন্য আরও অসম্ভব। অর্থাৎ দুটি অসম্ভব কাজের মধ্যে অধিকতর অসম্ভব কাজের পূর্বে লেট অ্যালোন ব্যবহৃত হয়, লেট অ্যালোন ব্যবহৃত হয়, লেট অ্যালোন ব্যবহৃত হয়। এরকম আরও অসংখ্য এক্সাম্পল আছে যে কিনা আমরা বলতে পারি যে আই ক্যান নট বাই আ বাইসাইকেল লেট অ্যালোন আ মোটর বাইক অথবা কার। So I think you have got the point. What does let alone mean and what is the use of let alone? Okay. So now let's talk about the next point, that is about would rather. Would rather. Okay. It means এটার অর্থ হচ্ছে বরং। এটা কোথায় ব্যবহার হবে? তুলনা বোঝাতে। কখন তুলনা? কোন ধরনের তুলনা? দুটি কাজের মধ্যে তুলনামূলক ভালো কাজের পূর্বে, দুটি কাজের মধ্যে তুলনামূলক ভালো কাজের পূর্বে would rather ব্যবহৃত হয়। এখানে একটি ক্লু আমরা পাবো, সেটা হচ্ছে would rather যুক্ত বাক্যে সাধারণত দেন থাকবে। কেন? কারণ হচ্ছে এটা তুলনামূলক, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি প্রকাশ পায়। এক্সাম্পলে যদি আমরা দেখি, যেমন দুটি কাজের মধ্যে, কি বললাম আমি? দুটি কাজের মধ্যে তুলনামূলক ভালো কাজ। আমি যদি আরও ডিসকাশনের মাধ্যমে বুঝিয়ে বলি, ফর এক্সাম্পল কেউ একজন কোনো একটা অফিসে চাকরি করে, সে ভালো টাকা বেতন পায়, ঠিক আছে, কিন্তু তাকে কখনো কখনো ঘুষ খেতে হয়, আবার অন্যায় অবিচার সহ্য করতে হয়। এখন একটা হচ্ছে ঘুষ খাওয়া আর একটা হচ্ছে চাকরি ছেড়ে দেওয়া। এখন কোনটা ভালো হবে? যদি সে অনেস্ট পারসন হয় তাহলে হচ্ছে চাকরি ছেড়ে দিবে। দুইটা কাজ, একটা হচ্ছে চাকরি ছেড়ে দেওয়া আর একটা হচ্ছে অন্যায় সহ্য করা। তাহলে এখানে দুটি কাজ, একটা হচ্ছে ঘুষ খাওয়া আর একটা হচ্ছে চাকরি ছেড়ে দেওয়া। তাহলে নিশ্চয়ই এটা যদি ভালো লোক হয় তাহলে সে চাকরি ছেড়ে দিবে। তাহলে বিষয়টা এমন হবে যে she would rather resign the job than tolerate injustice, অর্থাৎ অন্যায় সহ্য করার চেয়ে সে বরং কী করবে? রিজাইন দিবে। এছাড়া আরও এক্সাম্পল হতে পারে, মনে করো কেউ একজন কোনো এক ভদ্রলোক, সে হচ্ছে খিদায় কষ্ট করতেছে, অর্থাৎ সে খিদায় কষ্ট করবে কিন্তু ভিক্ষা করবে না, বা না খেয়ে মরবে কিন্তু সে কারো কাছে হাত পাতবে না। হি উড রেদার STARVE স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা, না খেয়ে কষ্ট করা, স্টার্ভ দেন বেগ, অর্থাৎ ভিক্ষা করার চেয়ে সে প্রয়োজনে না খেয়ে থাকবে। এখানে আমরা লিখতে পারি উড রেদার। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে আমি বরং হোস্টেলে থাকবো আত্মীয়ের বাসায় থাকার চেয়ে, অর্থাৎ আই উড রেদার স্টে অ্যাট হোস্টেল রেদার স্টেইং ইন মাই রিলেটিভস। সো আই থিঙ্ক তোমরা উড রেদারের ব্যবহারটা বুঝতে পেরেছো। এরকম আরও সহস্র এক্সাম্পল আমাদের লেকচার শিটে রয়েছে। লেকচার শিটগুলো প্র্যাকটিস করলে, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের স্কিল ইমপ্রুভ হবে। নেক্সট যেই ফ্রেজটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে হ্যাড বেটারের সাধারণভাবে আমরা মিনিং যেটা করতে পারি সেটা হলো উচিত অথবা ভালো। কোনো কাজ করা ভালো অথবা কোনো কাজ করা উচিত। আমরা হচ্ছে এটাকে শুডের রিপ্লেসমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। SHOULD শুডের রিপ্লেসমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়া হ্যাড বেটারের পর হচ্ছে অবশ্যই ভার্বের বেস ফর্ম হতে হবে। অনেকে আমরা মনে করতে পারি যে হচ্ছে হ্যাড আছে এখানে যেহেতু, সো এর পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল, নো নেভার। সো এটার অর্থ হচ্ছে উচিত বা ভালো। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, আমার বাসায় স্টে করা ভালো, অর্থাৎ ইটস রেইনিং আউটসাইড, ইউ হ্যাড বেটার স্টে
ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার স্টে। আচ্ছা, তারপর হচ্ছে আমি খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত। সো ইন দিস কেস, অথবা আমাকে শত্রুরা খুঁজতেছে বা কেউ একজনকে শত্রুরা খুঁজতেছে, তখন আমি তাকে পরামর্শ দিচ্ছি ইউ হ্যাড বেটার লিভ, লিভ দ্য প্লেস, প্লেস, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। আচ্ছা, আবার কেউ একজন ইউএসএতে যাবে তাহলে বা বিদেশে যাবে, তার সাথে কিছু ক্যাশ নেওয়া উচিত। ইউ হ্যাড বেটার ব্রিং, BRING, ব্রিং সাম ক্যাশ, ব্রিং সাম ক্যাশ। অর্থাৎ যে কাজগুলো করলে ভালো, না করলে সমস্যা নেই, এই সকল বক্তব্য যখন আমরা দেখব, ঠিক এরকম বক্তব্যগুলো সে সকল ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব লিখিত ফর্মে এবং ব্যবহারিক কথা বলার সময় স্পোকেন ইংলিশেও। এরপরের যে টার্মটা আমরা এখন শিখব সেটা হচ্ছে ইউজ অফ হ্যাভ টু। হ্যাভ টুটা হচ্ছে MUST, মাস্টের মতো কোনো কিছু আবশ্যক বা আবশ্যকীয় বোঝানো হয়, কোনো কিছু করা আবশ্যকীয় বোঝানো হয়। এরপরেও হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। অ্যানাদার থিং হোয়াট আই উড লাইক টু মেক ইউ রিমেম্বার রাইট নাও, দ্যাট ইজ এই পয়েন্টসগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে বক্স আকারে, ক্লু আকারে প্রথমেই দেওয়া থাকবে, কোয়েশনে দেওয়া থাকবে। তোমাকে হচ্ছে শুধু বাক্যের অর্থটা অনুসারে তোমাকে ব্যবহার করতে হবে। বাই দ্য ওয়ে, হ্যাভ টুর ব্যবহারটা বা বাক্যের অর্থ হচ্ছে আবশ্যক। মোস্ট অফ দ্য টাইম আমরা যদি অর্থগুলো মনে রাখতে পারি বা বুঝতে পারি, তাহলে ব্যবহারটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো হ্যাভ টু কোথায় ব্যবহার করব? কোনো কিছু করা আবশ্যক বা জরুরি, আবশ্যক বা জরুরি বা ইমার্জেন্সি। ফর এক্সাম্পল, কারো একজনের মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে কি করতে হবে? দ্রুত হসপিটালাইজ করতে হবে। তাহলে তাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। অর্থাৎ তখন আমাদেরকে লিখতে হবে হি হ্যাজ টু কনসাল্ট অথবা মিট, হি হ্যাজ টু মিট আ ডক্টর। এখানে হ্যাজ টু হয়েছে হ্যাভ টু থেকে সাবজেক্টের কারণে। অ্যাজ ইউ নো দ্যাট আফটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই হ্যাভ টু ইউজ সিঙ্গুলার ভার্ব, অ্যান্ড হ্যাভ টুর একটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ টু। এছাড়া আমরা যদি বলি যে পরিবেশ দূষিত হচ্ছে চারদিকে, পরিবেশ দূষণের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই আবশ্যকীয়ভাবে তাদের বিরুদ্ধে, পরিবেশ দূষণ কিংবা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে উই হ্যাভ টু স্ট্রাগল অ্যাগেইনস্ট করাপশন। আমি আগের এক্সাম্পলটা আগের হ্যাড বেটারের ইউজে আমি একটা বাক্য লিখেছিলাম যে ইউ হ্যাড বেটার ব্রিং সাম ক্যাশ, যখন হচ্ছে তুমি বিদেশ যাচ্ছ। এখানে আমি যদি তোমাকে আরও ক্লিয়ার করে বলি, ফর এক্সাম্পল সামওয়ান ইজ প্ল্যানিং টু ট্রাভেল টু USA, তখন হচ্ছে তার কি দরকার? নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট কন্টেইনিং ভিসা অ্যান্ড এয়ার টিকেট, ওকে, অ্যান্ড এডিশনালি হচ্ছে সাম ক্যাশ। বাট রাইট নাও মোস্ট অফ দ্য পিপল ডোন্ট ক্যারি ক্যাশ অ্যাজ দে হ্যাভ ক্রেডিট কার্ড। বাই দ্য ওয়ে, আমি ক্রেডিট কার্ডের কথা এখন বলছি না, আমি ফর এক্সাম্পল আমি ক্যাশের কথাই বলছি। Because most of the people from Bangladesh who go to abroad for working, they don't have any sort of credit card. So এই ক্ষেত্রে তারা কিছু ক্যাশ নিয়ে যায়, কিন্তু ক্যাশ নেওয়াটা কিন্তু আবশ্যক না। বাট পাসপোর্ট কন্টেইনিং ভিসা, অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে ভিসাটা থাকবে আর হচ্ছে এয়ার টিকিট, এগুলো না নিলে ইমিগ্রেশন পাস করতে দিবে না। এই ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাভ টু। তাহলে আমি নিশ্চয়ই আবশ্যকীয়তা বোঝাতে পেরেছি। অর্থাৎ যেখানে কাজটা অবশ্যই করতে হবে সেই সকল ক্ষেত্রে হচ্ছে হ্যাভ টু ব্যবহার করতে হবে। আর কোনো কিছু করা উচিত বা ভালো, সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাড বেটার হবে। সো ইউ মাইট বি ফলেন ইন কনফিউশন যে এটা হ্যাড বেটার হবে নাকি হ্যাভ টু হবে। হ্যাভ টু হবে হচ্ছে যখন এটা আর বিকল্প আছে হ্যাড বেটার হবে, এটা মনে রাখলেই হবে। তারপরের যে টার্মটা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, it's nothing but would you mind plus simply the actual term is would you mind, but এখানে আমি অ্যাডিশনালি লিখতেছি would you mind plus verb plus ing plus another word or object and then a big question mark. So why? Because যখনই আমরা দেখব হচ্ছে শূন্যস্থানের পর verb plus ing আছে প্লাস অবজেক্ট আছে অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক আছে, তখন আমরা হচ্ছে এখানে এটার প্রবাবিলিটি খুঁজে পাবো। বাট
কখন এটা ব্যবহার করব, এই জন্য আমাদের জানতে হবে ওডিও মাইন্ড দ্বারা আসলে কী বোঝায়। ওডিও মাইন্ড দ্বারা আসলে অনুরোধ বোঝায়, অনুরোধ বোঝাবে। ওডিও মাইন্ড দ্বারা অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাবে, রিকোয়েস্ট বোঝাবে। ওকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এন্ড অফ দ্য ক্লজ, ইউ হ্যাভ টু পুট আ কোয়েশ্চেন মার্ক। যদিও এগুলো দেওয়া থাকবে, কী বোঝাবে? অনুরোধ বোঝাবে, অনুরোধ বোঝাবে। ইফ আই টক অ্যাবাউট, খুব ভেরি সিম্পলি, সেটা হচ্ছে ওডিও মাইন্ডের পর হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, অন্য শব্দ থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম থাকে। তাহলে মূল কথা হচ্ছে ওডিও মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি হবে আর অনুরোধ বোঝাবে। বিষয়টা কেমন? লেটস সি বাই এক্সাম্পল। এক্সাম্পল, ফর এক্সাম্পল, আমি কাউকে বলতেছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, দরজাটা বা জানালাটা বন্ধ করে দাও। তাহলে আমি কি লিখব? would you mind closing the window, and a big question mark in case of writing। তোমাকে হচ্ছে এই জায়গাটা ফাঁকা থাকবে, অর্থ অনুসারে তোমাকে এটা ব্যবহার করতে হবে। অ্যানাদার এক্সাম্পল, আমি সিঁড়িতে, মনে করো আমি লিফটে উঠবো, অনেক বড় লম্বা লাইন আর অনেক বড় ভিড়, আর সেই জন্য আমার সামনে কেউ দু একজন সামনে বাধাগ্রস্ত হচ্ছে। আমি তাদেরকে যদি বলি যে একটু সরে দাঁড়ান, তখন আমি কি বলবো? would you mind moving aside, দয়া করে একটু সরে দাঁড়াবেন। সো এই ক্ষেত্রে আমরা কি বলবো? moving aside, একটু সরে দাঁড়াবেন। তাহলে এই যে শূন্যস্থানগুলো, এখানে কি হবে? would you mind, এরকমভাবে আমি কারো কাছ থেকে এক গ্লাস পানি চাইতে পারি, এক কাপ চা চাইতে পারি। ফর এক্সাম্পল, would you mind give me a cup of tea, would you mind give me a glass of ওয়াটার, এভাবে আমরা রিকোয়েস্ট করতে পারি। তবে এখানে মূল বিষয় যেটা, would you mind এর পর ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা এবং এটা দ্বারা অনুরোধ বুঝাবে। সো দ্য নেক্সট ওয়ান উড বি হোয়াট ইফ, যদি কোনো কিছু করা হয়, যদি কোনো কিছু করা হয় অথবা করা না হয়, তখন কি হবে? তখন কি হবে যদি কোনো কিছু করা হয় অথবা না করা হয়। এটা হচ্ছে বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে বাক্যের শুরুতে ব্যবহার হয়, বাট মূল বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। কেমন? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগেই কিন্তু হোয়াট ইফ ব্যবহার করা হবে। ফর এক্সাম্পল, তুমি দ্বিতীয়বারের মতো ডক্টরের কাছে যাচ্ছ, দ্যাট মিনস হচ্ছে তুমি আগের বার গিয়েছো আর ইউ হ্যাভ এ প্রেসক্রিপশন। সো এখন তুমি প্রেসক্রিপশনটা ছাড়াই হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছ। তখন হঠাৎ করে তোমার মনে হলো যে ডাক্তার যদি আমার কাছে প্রেসক্রিপশনটা দেখতে চায়, তখন কি হবে? হোয়াট ইফ ডক্টর আস্ক মি দ্য প্রিভিয়াস প্রেসক্রিপশন। এই সকল ক্ষেত্রে এখন মনে করো তুমি রেজাল্ট খারাপ করেছো, এখন তুমি আফসোস করতেছো, আল্লাহ এখন মা বাবার কাছে কি জবাব দেবো? হোয়াট ইফ। এই সকল ক্ষেত্রে, অর্থাৎ কোনো ধরনের অ্যাসার্টিভ বাক্যের শুরুতে আমরা এই ধরনের বক্তব্য লিখে থাকি। হোয়াট ইফ ইউ forget to bring my admit card. For example, আমার অ্যাডমিট কার্ডটা কারো কাছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এখানে আমরা ব্যবহার করতে পারি। কি হবে তুমি যদি ভুলে যাও? ঠিক আছে, এরকমভাবে কি হবে তুমি যদি প্রেসক্রিপশন না আনো? কি হবে তুমি যদি না আসো? কি হবে আমি যদি না যাই? কি হবে তুমি যদি আমাকে ফোন না করো? হ্যাঁ, এরকমভাবে আমরা আক্ষেপ প্রকাশ করি প্রশ্নবোধক অ্যাসার্টিভ বাক্য দ্বারা। তাহলে আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। হোয়াট ইজ দ্য ইউজ অফ হোয়াট ইফ। তারপরে আমরা যে স্পেশাল ইউজটা দেখব সেটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত, আরেকটি হচ্ছে হোয়াট ডাজ ইট লুক লাইক কোয়েশ্চেন মার্ক।
এখানে দেখো এখানে হচ্ছে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, একদম ইন্টারগেটিভ ক্লজ, একদমই হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইন্টারগেটিভ ক্লজ। হোয়াট আছে, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে। হ্যাঁ, এখানে কিছু একটা বসবে যেটার সাথে ভার্ব প্লাস আইএনজি থাকবে প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট থাকবে। হ্যাঁ, অর্থটা কি হবে, দেখতে কেমন বা উড়তে কেমন, অর্থাৎ মোট কথা হচ্ছে কেমন বা হাউ। হাউ দ্বারা আমরা যে ধরনের প্রশ্নের উত্তর পাই সেই সকল প্রশ্নের উত্তর আমরা এই ধরনের বাক্যে দেখতে পাবো। আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে হোয়াট ডাজ ইট লুক লাইক ফ্লাইং ইন স্কাই, অর্থাৎ আকাশে উড়তে কেমন, ঢেউয়ের মধ্যে সাঁতার কাটতে কেমন, তাই না? অর্থাৎ হোয়াট ডাজ ইট লুক লাইক সুইমিং ইন দ্য সি। ওয়াই আর ইউ লাফিং? হ্যাঁ, আচ্ছা, সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। দ্য ফার্স্ট দ্য মেইন থিং ইজ দ্যাট আমরা সেই সকল জায়গায় হচ্ছে হোয়াট ডাজ ইট লুক লাইক ইউজ করব যখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এরকম। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে সেটা হচ্ছে what does it look like traveling by boat? অনেকে হচ্ছে নৌকা দিয়ে কখনো ভ্রমণ করেনি। এই সকল ক্ষেত্রে এরকম দেখো, আমরা অডিও মাইন্ডের ক্ষেত্রেও হচ্ছে আমরা এই ধরনের স্ট্রাকচার পাবো, বাট তোমাকে হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হুইচ ওয়ান শুড বি পারফেক্ট। ওকে, সো এখানে হোয়াট ডাজ ইট লুক লাইক হবে। আচ্ছা, এটার মতো হচ্ছে আরেকটি ফ্রেজ আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট ডাজ, আগেরটা ছিল হোয়াট ডাজ, আগের যেটা ছিল সেটা ছিল হোয়াট ডাজ ইট লুক লাইক। এখানে সাবজেক্ট নামক ইট নেই, শুধু আছে কি লুক লাইক। এক্ষেত্রে কোয়েশ্চেন মার্কটার সাথে সাথেই হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে গ্যাপ থাকবে। এখানে মাঝখানে সাবজেক্টটা শুধুমাত্র থাকবে। ফর এক্সাম্পল হোয়াট ডাজ, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি বললাম ELEPHAN এলিফ্যান্ট, TRUNK ট্রাঙ্ক। হোয়াট ডাজ ইট মিন? এলিফ্যান্ট ট্রাঙ্ক মানে হচ্ছে হাতির সুর। এরপর আমি বলতে পারি যে DINOSOR ডাইনোসর। তাহলে আমি এখানে কি লিখবো? হোয়াট ডাজ এলিফ্যান্ট ট্রাঙ্ক লুক লাইক। ঠিক একইভাবে এখানেও হোয়াট ডাজ ডাইনোসর লুক লাইক। হ্যাঁ, অর্থাৎ ফর এক্সাম্পল কোনো একটা ছোট বাচ্চা, ছোট বেবি হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছে, এখন সে হচ্ছে স্কেয়ার্ড। এখন তার বাবা মাকে বলতেছে আই হ্যাভ বিন স্কেয়ার্ড, আই হ্যাভ বিন ফিয়ার্ড বাই সামথিং। এখন বাবা মা জিজ্ঞেস করতেছে ওটা দেখতে কেমন। সেই সকল ক্ষেত্রে এটা কী হবে? হোয়াট ডাজ ইট লুক লাইক। অথবা বলতেছে যে আমি একটা কুকুর দেখে ভয় পেয়েছি, এখন জিজ্ঞেস করতেছে হোয়াট ডাজ দ্য ডগ লুক লাইক, ওই ডগটা দেখতে কেমন। এক্সকিউজ মি, cool coffee, nice, I like coffee. By the way, now I'm gonna be discussing another phrase that is used to, and you have to know another thing that is used to মতোই কিন্তু আরেকটি ব্যবহার আছে be used to, and used to এবং be used to এর মধ্যে পার্থক্যটা কি আলোচনা করব তার আগে আমরা এটার অরিজিনাল ব্যবহারটা আলোচনা করি। used to দ্বারা আসলে অতীত অভ্যাস প্রকাশ পায়, অতীত অভ্যাস প্রকাশ পায়। ফর এক্সাম্পল, কোভিডের সময় আমি দেরি করে ঘুম থেকে উঠতাম, এটা আমার অতীত অভ্যাস। আই ইউজ টু গেট আপ লেট ডিউরিং দ্য কোভিড প্যান্ডেমিক। টমাস আলভা এডিসন used to ask different type of queries to the villager, অর্থাৎ টমাস আলভা এডিসন তার চাইল্ডহুডে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে সে ভিলেজারদেরকে আস্ক করতে। অর্থাৎ আমি ছোটোবেলায় আরেকটা এক্সাম্পল যদি বলি যে ছোটোবেলায় আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। এটা হচ্ছে অতীত অভ্যাস প্রকাশ পাচ্ছে। সো ফ্রম মাই ডিসকাশন ইউ হ্যাভ অলসো গেট দ্য পয়েন্ট আই থিঙ্ক, যে ইউজ টুর পর হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, বাট আফটার বি ইউজ টুর পর কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে, এটা আমাদের মনে রাখতে হবে। সো যদিও আমাদের হচ্ছে শূন্যস্থান থাকবে আর পুরো বাক্যটাই হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ফর এক্সাম্পল, I am swim
in the river, swim in the river in my childhood, অর্থাৎ আমি আমার শৈশবে নদীতে গোসল করতাম। আবার যদি এরকম থাকে যে I used to, SWIMMING, swimming in the pond in my childhood, in my অর্থাৎ অতীত অভ্যাস, চাইল্ডহুড, এখানে সুইমিং আছে, অতীত অভ্যাস বোঝাচ্ছে। এখানে কিন্তু আবার বি ইউজ টু অথবা ওয়াজ ইউজ টু, এখানে বি ইউজ টু মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর যে কোনো একটা হবে, তবে ওয়াজ এবং ওয়ার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিকজ হচ্ছে এটা অতীত অভ্যাস বোঝায়। আই ওয়াজ ইউজ টু সুইমিং, আর এখানে সিম্পলি হচ্ছে ইউজ টু হবে। সো বি ইউজ টুও থাকতে পারে, ইউজ টুও থাকতে পারে, যেটাই থাকুক না কেন অতীত অভ্যাস যদি বোঝায় বাক্যটা দ্বারা, ইউ হ্যাভ টু ইউজ হিয়ার ইউজ টু। ওকে, অতীত অভ্যাস বোঝাবে, অতীত অভ্যাস বোঝাবে। ফর এক্সাম্পল, ছোটবেলায় আমি আমার আম্মুর সাথে স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল উইথ মাই মম। The next one what I would like to discuss, that is it is high time. It is high time. It is high time. It is high time. Similarly এটার মতো আরেকটি ফ্রেজ আছে সিম্পল, it is time. It is high time হোক আর it is time হোক, দুইটা দ্বারাই হচ্ছে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। এরপর দুইটা ঘটনা ঘটতে পারে, ইট ইজ হাই টাইমের পর ইনফিনিটিভ থাকতে পারে, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে, প্লাস অবজেক্ট অন্য শব্দ থাকতে পারে, অথবা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট থাকতে পারে। ইট ইজ হাই টাইম দ্বারা এখনই উপযুক্ত সময় বোঝালেও বাক্যটা কেন পাস্ট টেন্স হয় এটা নিয়ে অনেক ডিবেট আছে, অনেক বক্তব্য আছে, অনেক এক্সপ্লানেশন আছে। সিম্পলি আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই, ইট ইজ হাই টাইম দ্বারা এমন কোনো কাজকে প্রকাশ পায় যেটার হওয়ার সম্ভাবনা প্রায় শেষ, আর শেষ মুহূর্তে এসে আমরা আসলে এটা করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইফ আই টক অ্যাবাউট, সেটা হচ্ছে আমি মনে করো আমি পরীক্ষা দিতে যাবো, আমার 30 মিনিটস লাগে যেতে, আমার হাতে আর 10 মিনিট সময় আছে, ঠিক আছে। এখন যদি 10 মিনিট মিস হয় আমি আর যেতে পারবো না, সেই ক্রান্তিকালে এসে হচ্ছে আসলে ইট ইজ হাই টাইম শব্দ আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল, বাংলাদেশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটি দেশ, আমাদের সব জায়গায় প্রায় সব জায়গায় দুর্নীতিগ্রস্ত লোকের আছে, যদিও এটা বলতে লজ্জা লাগে, বাট ইট ইজ হাই টাইম, এখনই যদি আমরা সেই দুর্নীতির লাগাম না টেনে ধরি তাহলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম টু স্টপ কারাপশন, অথবা ইট ইজ হাই টাইম উই স্টপ কারাপশন। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ইট ইজ হাই টাইমের পর হয় ইনফিনিটিভ অথবা টু থাকবে, অর্থাৎ টু স্টপ কারাপশন অথবা উই স্টপ কারাপশন, উই স্টপ কারাপশন। তাহলে দেখো আমরা এরকমভাবে শূন্যস্থান দেখতে পাবো যে লেখা আছে সাবজেক্ট পাস্ট টেন্স, আর এটা দ্বারা আসলে এটা বোঝাতে চাচ্ছে যে এখন উপযুক্ত সময়। আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে আর একটা জিনিস সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, ইট ইজ হাই টাইম আসলে বাক্যের শুরুতে হবে, ইট ইজ হাই টাইম যে বাক্যটাই ব্যবহার হবে সেই বাক্যটাই শুরুতে হবে। ইট ইজ হাই টাইম হচ্ছে এখনই উপযুক্ত সময়, এরপর হচ্ছে হয় ইনফিনিটিভ ফ্রেজ হবে অথবা সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্স হবে, এটা আমরা মনে রাখতে পারলেই হবে। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাজ সোন অ্যাজ, এটার মতো আরেকটি টার্ম আছে সেটা হচ্ছে নো সোনার হ্যাড। এই দুইটা ফ্রেজই হচ্ছে আমরা ব্যবহার করব যখন দেখা যাবে যে দুটি কাজ প্রায় একটার পর একটা হয়েছে, একটা হওয়ার কারণে আরেকটা হয়েছে, যেটা দুটি কাজ একটি হওয়ার পরই আরেকটি হয়েছে, পূর্বেরটা হওয়ার কারণে দ্বিতীয়টা হয়েছে। উদাহরণ দিয়ে বুঝাইয়া বলি, ফর এক্সাম্পল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুলিশ এসেছে, চোর আসার সাথে সাথে আমি সজাগ হয়ে দৌড়ানি দিয়েছি, অথবা চোর পুলিশকে দেখার সাথে সাথেই দৌড় দিয়েছে, অথবা শিক্ষক ক্লাসে আসার সাথে সাথে সবাই দাঁড়ায় গেছে। অর্থাৎ প্রথম কাজটা যদি না হতো, অর্থাৎ টিচার যদি ক্লাসে না আসতো, শিক্ষার্থীরা দাঁড়াতো না। অর্থাৎ প্রথমটা হওয়ার সাথে সাথেই এই কাজটি, দ্বিতীয় কাজটি হয়েছে, অথবা প্রথমটা হওয়ার কারণে দ্বিতীয়টি হয়েছে, কিন্তু পরপর। আর তখনই হচ্ছে আমরা অ্যাজ সুন এজ কথাটা ব্যবহার করব, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লিখতে পারি সাথে সাথে অথবা হচ্ছে তখনই। হ্যাঁ, তাহলে এক্সাম্পলটা কি হবে? অ্যাজ সোন অ্যাজ দ্য টিচার, as soon as the teacher entered into the classroom, the
স্টুডেন্টস স্টুড, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। এই বাক্যটাই হচ্ছে আমরা নো সুনার হেড দিয়ে বলতে পারবো। নো সুনার হেড, একটু পার্থক্য আছে ব্যবহারে। নো সুনার হেড দ্য টিচার, ENTERED, এই এন্টার কিন্তু V3, যদিও দেখতে একই, এই এন্টার হচ্ছে V2, অর্থাৎ নো সুনার যুক্ত বাক্যে দুইটা ভার্বই হচ্ছে V2, কিন্তু অ্যাজ সুনার যুক্ত বাক্যে দুইটা ভার্বই হচ্ছে V2, বাট নো সুনার যুক্ত বাক্যে প্রথম ভার্বটা হচ্ছে V3, এন্টার্ড ইনটু দ্য ক্লাস। এখানে দুটি বাক্যের মাঝখানে হচ্ছে, দুটি ক্লজের মাঝখানে কমা দিয়েছিলাম, বাট নো সুনার যুক্ত বাক্যে হচ্ছে দেন হবে। দেন দ্য শিক্ষার্থী, আই মিন স্টুডেন্টস স্টুড আপ। সো অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো হচ্ছে আমরা দুটি কাজ যখন হচ্ছে একটার পর আরেকটা হয়, তখন এরকমভাবে অ্যাজ সুন এজের মতো অ্যাজ লং অ্যাজ অথবা অ্যাজ ফার্স্ট এজ ব্যবহার আছে, সেগুলো হচ্ছে খুব সহজ এবং এগুলোর ব্যবহারও সহজ। আমাদের লেকচার শিটে আছে, আমাদের লেকচার শিটটা তোমরা আমাদের অফিস থেকে ফ্রি অফ কস্টে সংগ্রহ করে নিবে। তারপর হচ্ছে এটার মধ্যে আরও ডিটেলস আলোচনা করা আছে, তোমরা দেখতে পাবে। তারপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, একটাই সুন্দর টার্ম, সেটা হচ্ছে IDK। এটা সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক জনপ্রিয়, সোশ্যাল মিডিয়া পার করে এখন হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকেও চলে এসেছে এই টার্মটা। অফকোর্স যে IDK মানে কি, আই ডোন্ট নো, এটা আসলে এটার অর্থ হচ্ছে এটা যেখানে হচ্ছে আই ডোন্ট নো ব্যবহার করা যায় বা ব্যবহার করার একটা অবস্থা তৈরি হয়, সেইখানেই আমরা ব্যবহার করব। যেমন ফর এক্সাম্পল হোয়ার হি ইজ, এখানে বলতে পারি IDK, হোয়ার হি ইজ। অথবা তুমি কেউ একজন অন্য কাউকে কিছু জিজ্ঞেস করতেছে, সে সিম্পলি বলে দিল IDK, আই ডোন্ট নো। এটা সোশ্যাল মিডিয়াতে বেশি ব্যবহৃত হয়, আর আমাদের বিভিন্ন টেস্ট পেপারেও আমরা এই শব্দগুলো পেয়েছি। আমরা এই জন্য এটা আলোচনা তোমাদের সামনে করলাম। আর এরকম আরও অল্প কয়েকটা শব্দ আমরা অপরিচিত পাবো, যেগুলো কম্পারেটিভলি ইজি। আমরা যদি এই লেকচারটা ভালো করে দেখে থাকি এবং হচ্ছে যে কোনো টেস্ট পেপার, যে কোনো প্র্যাকটিস বুক নিয়ে যদি আমরা হচ্ছে আমাদের লেকচারটার পাশাপাশি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আই বিলিভ যে তোমাদের আর প্রবলেম হবে না। আর যে সকল ব্যবহার আমি আলোচনা করিনি, ফর এক্সাম্পল বি বর্ন, অর্থাৎ এটা হচ্ছে ওয়াজ বর্ন, এটা তোমরা অর্থ অনুসারে বুঝতে পারবে, বাক্যটা পড়লেই বুঝতে পারবে যে এখানে ওয়াজ বর্ন হবে। এছাড়া হচ্ছে বাক্যের শুরুতে দেয়ারের ব্যবহারের একটা প্রচলন আছে, একটা টার্ম আমরা দেখতে পাবো যে দেয়ার ব্যবহার করতে হয়। এছাড়া কোথাও আমরা ইট দেখতে পাবো, দেয়ার দেখতে পাবো, ওয়াজ বর্ন দেখতে পাবো বা বি বর্ন দেখতে পাবো। এগুলো হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড সিমিলার অ্যান্ড ইজি। So last but not the least, what I would like to make you remember again, if you don't understand my lecture, you may make any sort of query, you may ask me what you don't understand. তুমি যে কোনো ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো, আমি সাথে সাথেই তোমাকে রিপ্লাই দিব, এমনকি কমেন্ট বক্সে আমি তোমাকে বুঝিয়ে দিব। আর এছাড়াও যদি আমাদের কাছে আরও কোনো কোয়েরি থাকে, আমাদের ফার্মগেটের কনকর্ড টাওয়ারের লেভেল 4-এ আমাদের প্রতিষ্ঠান, এখানে জয়েন করো। আমাদের নতুন অনেক ব্যাচ আছে, ইন্টারমিডিয়েটের অনেক ব্যাচ আছে। ইউ মে ফিল ফ্রি টু জয়েন অর মেক মি কল টু নো মোর। আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। দ্যাটস অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ, ভালো থাকো।